বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাদিম মারজান। যাচ্ছি তার কাছে। নাদিম, আমরা রিপোর্টটিতে দেখলাম যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়ও ফুঁসে উঠছে। সেক্ষেত্রে এই যে বিক্ষোভ সমাবেশের হলো সেটির সূত্রপাতটা যদি একটু আলোচনা নিয়ে আসি। রাব্বি, আমরা যদি এই বিক্ষোভের সূত্রপাতটা খুঁজি সেক্ষেত্রে আমাদের প্রথমেই ফিরে যেতে হবে ফিলিস্তিনের গাজায়। গাজায় যদি আমরা দেখি, ইসরায়েলি বাহিনী সব দিক থেকে অবরুদ্ধ করে রেখেছে। তারা কোনো ধরনের খাদ্য সহায়তা থেকে মানবিক সহায়তা কিছুই প্রবেশ করতে দিচ্ছে না। যদিও তারা চায় যে তাদের চ্যানেলগুলো যে আছে সেই চ্যানেলগুলোর মাধ্যমে ত্রাণ পৌঁছাক গাজাবাসীর কাছে, কিন্তু তাদের চ্যানেলগুলো খুবই বিপজ্জনক। তারা হচ্ছে জিএইচএফের যে ত্রাণ সহায়তা ছিল সেখানে গাজাবাসীদের একত্র করে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে বিশ্ববাসীর উদ্যোগে ত্রাণবাহী নৌবহর নিয়ে ইতালি, গ্রিস থেকে শুরু করে স্পেন, বিভিন্ন দেশ থেকে 44টির বেশি জাহাজ গাজার দিকে অগ্রসর হচ্ছিল। আর সেই গাজার দিকে অগ্রসর হওয়া জাহাজগুলো যখন প্রায় গাজার কাছাকাছি পৌঁছে গেছে, তখন ইসরায়েলি বাহিনী তাদেরকে আটকে দিয়েছে। প্রতিহত করে তাদেরকে যে মানবাধিকার কর্মী ছিল এবং আইনকর্মী, চিকিৎসক সবাই মিলে সবাইকে আটক করা হয়েছে। আটক করার পরে দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভে ফুঁসে উঠেছে মানুষ। দেখা গেছে বিভিন্ন দেশে আমেরিকার দূতাবাসের সামনেও বিক্ষোভ করেছে তারা। এছাড়া আমরা যদি দেখি, বিশ্ব নেতারাও এ নিয়ে নিন্দা জানিয়েছে। আমরা যদি একটু বাংলাদেশে যেই বিক্ষোভ হলো সেই বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন দেশের যে পরিস্থিতি সেটি নিয়েও যদি একটু আলোচনা আসেন। রাব্বি, এ নিয়ে হচ্ছে আমার করা একটা প্রতিবেদন আছে যেখানে বলা আছে যে সবশেষ যে ফ্লোটিলার জাহাজটা ছিল সেই জাহাজটিও আটকে দিয়েছে ইসরায়েল। দেশেও তো বিক্ষোভ হয়েছে, সেক্ষেত্রে জুমার নামাজের পর কি চিত্র ছিল? জুমার নামাজের পর আমরা যেটা দেখেছি, বাইতুল মোকাররমের সামনে এবং মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠনগুলো বিশ্ব নেতাদের প্রতি আর্জি জানিয়েছে এবং ওআইসি, যেটা মুসলিমদের একটি সংগঠন, তাদের উদ্দেশ্যেও কথা বলেছে আপনারা কেন নিশ্চুপ। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন জেলায়ও বিক্ষোভ হয়েছে। সেক্ষেত্রে আবার যদি আপনার রিপোর্টে আসি যে দেশের বাইরে বিভিন্ন দূতাবাসের সামনে আপনি বলছিলেন বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে, সেই চিত্রটা একটু যদি তুলে ধরেন। জি, এ নিয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা দেখে নিব। গাজার অবরোধ ভাঙতে বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বিত উদ্যোগ। আমি প্রথমেই যেটা বলেছিলাম, 44টি দেশের নাগরিকরা মিলে 40টিরও বেশি জাহাজ নিয়ে তারা গাজার উদ্দেশ্যে রওনা করেছেন। সেখানে 500 অধিকার কর্মী, চিকিৎসক, আইনজীবী, বিভিন্ন ধরনের মানুষ ছিল যারা প্রখ্যাত। তাদের যখন তারা যাচ্ছিল, তারা আগস্টের শেষ দিক থেকে শুরু করেছে তাদের যাত্রা। এই মাসে গিয়ে তারা গাজার কাছাকাছি পৌঁছেছে। সেখানে তাদেরকে প্রতিহত করেছে ইসরায়েল। এবং দ্বিতীয় যদি আমরা দেখি, ইতালি, স্পেন, তিউনিসিয়া ও গ্রিস থেকে যাত্রা শুরু করে ফ্লোটিলা। এই ফ্লোটিলাটা যাত্রা শুরু করেছিল একদম ইতালি থেকে গ্রিস পর্যন্ত, এখান থেকে তারপরে শুরু করে। তারপরে যদি আমরা দেখি, কয়েকটি দেশের নৌবাহিনী বহরটিকে সহায়তা পাঠায়। নৌবাহিনী শুধু বহরটিকে সহায়তা পাঠায়নি, এবং তারা বিভিন্ন স্থানে তাদেরকে সহায়তা দিয়েছে যেতে, বিভিন্ন স্থান থেকে প্রতিকূলতা পার করতে। এছাড়া 40টির বেশি জাহাজে ছিলেন 5 শতাধিক অধিকার কর্মী। শুধু অধিকার কর্মী নয়, চিকিৎসক ছিলেন, আইনজীবী ছিলেন, মানবাধিকার কর্মী ছিলেন, আরও বেশ প্রখ্যাত মানুষজন ছিলেন। বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমের জাহাজও গাজার পথে। এই যে বহরটা, যেটা ইতালির সিসিলি থেকে এই বহরে শহীদুল আলমের কনসাইন্স নামের একটি জাহাজ, এই বহরের সব থেকে বড় জাহাজ এটি। এই জাহাজে 25টি দেশের মানুষ রয়েছেন এবং সেখানে আইনজীবী, মানবাধিকার কর্মী সহ সব মানুষ রয়েছেন। আমরা যদি পরে দেখি, গাজার পথে ত্রাণবাহী বহরে ইসরায়েলি আগ্রাসন। আমি বলেছিলাম শুরুতেই যে যখন গাজার কাছাকাছি চলে এসেছে তখন একের পর এক নৌযানগুলোকে ইসরায়েলি বাহিনী প্রতিহত করে তাদেরকে আটক করছে। এছাড়া যখন তারা একটু দূরে ছিল তখনও বিভিন্ন ড্রোন নিক্ষেপও করা হয়েছে। দ্বিতীয় যদি আমরা আসি, ইসরায়েলি নৌবাহিনীর অভিযানে শতাধিক অধিকার কর্মী আটক। অধিকার কর্মীদের আশদোদ বন্দর থেকে নিয়ে তাদের কারাগারে আটকে রাখা হয়েছে এবং সেখানে তারা অনশনও শুরু করেছে। দ্বিতীয় যদি আমরা দেখি, আটকের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদ। ইতালি, স্পেন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে, সেখানে ইসরায়েলি দূতাবাসের সামনে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং পুলিশি বাধায় সংঘর্ষ হয়েছে। দ্বিতীয় যদি আমরা দেখি, মাদ্রিদ, বার্সেলোনায় সহিংস সংঘর্ষ।
সেখানে দেখা গেছে গাড়িতে আগুন লাগানো হয়েছে, রাস্তায় সংঘর্ষ হয়েছে, পুলিশের বাধার মুখে। তৃতীয় আমরা দেখি যে তিউনিশিয়ায় মার্কিন দূতাবাস ঘেরাও করেছে। সেই ক্ষেত্রে এই যে বিক্ষোভ সমাবেশ এবং পুরো বিশ্ব জুড়ে যে সহিংস রূপটা ফুটে উঠেছে ইসরায়েলি বাধার মুখের কারণে, বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকরা মূলত বলছেন এই যে যত আন্তর্জাতিক নিন্দা হোক, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা হোক, কিছুতেই নেতানিয়াহুর কোনো কানে পানি ঢুকছে না বলা যায়। নাদিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনার জন্য। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা ত্রাণবাহী নৌবহর, একই সাথে দেশে দেশে যে বিক্ষোভ এবং ফুঁসে উঠছে জনতা, সে বিষয়ের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিম মারজান।